আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলতে চলেছি আমাদের টোটাল এইচএসসি লাইফের একাডেমিকের রসায়ন শেষ করার মাস্টার প্ল্যান নিয়ে। এটা আসলে একাডেমিকের শুরুতে যদি দেখো তাও যে খুব বেশি উপকৃত হবা না এমন না। তখনও তুমি দেখলে উপকার পাবা। বাট আমার আল্টিমেট ফোকাস থাকবে যারা এইচএসসি ২৫ যাদের জাস্ট ২ টা মাস বোধহয় সময় আছে। বোধহয় না এক্সাক্টলি। তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন বোধহয় ২ টা মাসেরও কম সময়। বাট যাই হোক অন অ্যান এভারেজ ২৬ তারিখ থেকেই পরীক্ষা তোমাদের। সো এই সময়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের রসায়নের যে শর্ট সিলেবাসের ৮ টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, কোন টপিকগুলা আমাদের অ্যাডমিশন, এইচএসসি ২ জায়গার ভিতরেই যথাযথ গুরুত্বপূর্ণ। বাট বিশেষ করে যেহেতু আমার এখন বর্তমান ফোকাস টোটালটাই হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষাটা। সো রসায়নের এইচএসসিতে আমরা আসলে কোন চ্যাপ্টারের প্রতি বেশি ফোকাসড হবো, কোন টপিকের প্রতি। চ্যাপ্টার তো সবগুলো আমাদের লাগবেই, বাট টপিক কোনগুলোকে আমরা মাস্ট একেবারে দেখে যাবোই, কোন জায়গাগুলো থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসছে। আজকের এই ভিডিওর কনটেন্টের ভিতরে যা তুমি দেখতে পাবা, ধরো তোমার যদি আসলে জৈব রসায়ন বা পরিমাণগত তড়িৎ রসায়ন ইত্যাদি যে কোনো প্রকার কোনো একটা অংশ আসলে কমপ্লিট না হয়ে থাকে, তাহলে তুমি কাইন্ডলি ওই অংশে চলে যেতে পারো। ওই চ্যাপ্টারটা পড়ার একটা সুন্দর প্ল্যান তুমি পেয়ে যাবা যে আসলে তোমাকে কোন জায়গাগুলোকে পড়তে হবে বেশি। ঠিক আছে, তোমার এইচএসসিটা ভালো মতন মানে ফ্রুটফুলি কমপ্লিট করার জন্য। সো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই তুমি পাবা, তুমি যেই সকল চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছো সেই সকল চ্যাপ্টারগুলোও দেখে ফেলতে পারো যে আমরা যেটা বলতেছি এবং তুমি যেটা পড়ছো সেটার মধ্যে যথেষ্ট সামঞ্জস্যতা আছে কিনা, কারণ ওটা অনেক জরুরি একটা জিনিস। এবং এখন যখন আমি তোমাকে এই জিনিসটা বলবো তখন আসলে এই জিনিসটা কোথা থেকে অ্যানালাইসিস করে নিয়ে আসা, আমাদের যে ক্যাপশন রিভিশন প্রোগ্রামটা চলতেছে এইচএসসি ২৫ ব্যাচের জন্য, প্রথমে যেটাকে আমরা ভাবতেছিলাম যে রুটিন ওয়াইজ তোমাদেরকে আমরা রেকর্ডেড ক্লাসটা প্রোভাইড করবো। বাট পরে দেখা গেল যে ম্যাক্সিমাম মানুষজন তোমরা আমাদেরকে যেটা জানালা যে ভাই আমার তো আসলে সব চ্যাপ্টারের ভিতরে প্রবলেম নাই, তাই যে চ্যাপ্টারের ভিতরে বেশি প্রবলেম তো আমি তো চাচ্ছি সেই ৬০ দিনের ভিতরে বেশি সময়টা আসলে ওখানে দিতে, তাই একবারে যদি সবগুলো রেকর্ডেড দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য সব থেকে বেশি ভালো হয়। সো আমি যখন আসলে টোটাল এইচএসসি ২৫-এর এই ক্যাপশন রিভিশন প্রোগ্রামের জন্য কেমিস্ট্রির কন্টেন্টটা সাজাই, তখন যা কিছু উপলব্ধি করছি, যা কিছুকে ফোকাস রেখে এই ক্লাসগুলোকে রেকর্ডেড করানো হয়েছে, সেই জিনিসগুলোকে আমি এই ভিডিওর মধ্যে উপস্থাপন করব। ইনশাল্লাহ দেখো, আশা করি উপকৃত হবা যে তোমার আসলে একটা চ্যাপ্টারকে কিরকম ভাবে শেষ করা দরকার, কোন অংশগুলো পড়া দরকার। সো চলো আমরা প্রথমেই দেখবো যে আমাদের রসায়ন প্রথম পত্রের ভিতরে কোন চ্যাপ্টার। প্রথমটা আমাদের গুণগত রসায়ন, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমাদের আপ টু অ্যাডমিশন, ধরো একেবারে লাস্ট পরীক্ষা যে কৃষি, তারপরে এখন যেগুলো হচ্ছে রাবি, তোমরা অনেকেই জানো যে ভর্তি পরীক্ষা তোমাদের সিনিয়র ব্যাচের ভাইদের যেটা হচ্ছে, ওখানকার ভিতরেও আমরা যখন বলি যে তুমি রসায়নের শেষ ৩টা চ্যাপ্টার অন্তত পড়ে যাও, তখন তাকে বলা হয় ফার্স্ট পেপারের এই গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই ২টা, এবং জৈব রসায়ন সেকেন্ড পেপার থেকে, এটা বলা হয়। এবং আমাদের সাথে যুক্ত থাকা মেলা মানুষজন এখন পর্যন্ত এরকম আছে যে ভাই আমি জৈব রসায়নটা আসলে শুরু করছিলাম কিন্তু আগ্রহ হারাই ফেলছি, আর কমপ্লিট করতে পারিনি, কি করব, কিভাবে কমপ্লিট করে যাব, আসলে কিভাবে করে যাব, কারণ জৈব রসায়ন থেকে সেকেন্ড পেপার থেকে যে মানে ৩ সেট ৪ সেট যে কোয়েশ্চেন হবে মিনিমাম, এটা তো আমরা বুঝতেই পারতেছি না ৮টা কোয়েশ্চেনের ভিতরে ইজিলি। সো যাই হোক, চলো আমরা দেখি, প্রথমে আমরা একে যাই গুণগত রসায়ন। আমাদের যদি গুণগত রসায়নের চ্যাপ্টারটিতে দেখাই, তাহলে আমাদের এই এইচএসসির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমি একবারে লিখে দিচ্ছি, দেখো এইচএসসির জন্য তোমার সুন্দর মতন পরমাণু মডেল একেবারে শুরুর গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য কিন্তু আমি বলতেছি এইচএসসি। হ্যাঁ, একেবারে সিকিউ এর জন্য পরমাণু মডেল ওই ক্লাস 9-10-এ পড়ো, 11-12-এ পড়ো, অ্যাডমিশন পর্যন্ত পড়তে হবে, বাট এইচএসসির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আইসো সংক্রান্ত তথ্য তোমাদের হচ্ছে ক খ প্লাস একটা এমসিকিউ, এই রিলেটেড গুরুত্বপূর্ণ পাবা তুমি। পরমাণু তার মূল কণিকা, হ্যাঁ এমসিকিউ, নাথিং এলস। ঠিক আছে, ওকে। পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কোনো প্রয়োজন নাই তোমার এইচএসসির জন্য, অতটা বেশি ইম্পর্টেন্ট না। অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যা না, এটা হচ্ছে মাস্ট, এটা এইচএসসি অ্যাডমিশন ২ জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস ও নীতি জরুরি না, ইলেকট্রন বিন্যাস আর নীতিটা জরুরি না, বাট এমসিকিউ এর ভিতরে তুমি পেয়ে যাবে এরকম একটা জিনিস। ওকে, এরপরে আসো বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, কি এইচএসসি সিকিউ। বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ আমি কিন্তু প্রত্যেকটা জায়গার ভিতরে কিছু অংশ একটু আলোচনা করব, যে ধরো বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ আমরা যখন আমাদের ক্লাসটা কমপ্লিট করাইছি, বর্ণালী ৩টা টাইপ দেখানো হয়েছে, বুঝছো, টাইপ আকারে একেবারে বর্ণালীগুলোকে দেখানো হয়েছে, যেখানে টাইপ ৩ থেকে ঢাবিতে কোশ্চেন আসছে পরপর ২ বছর, এগেন তোমার এইচএসসিতেও কোশ্চেন আসছে। আগের বছর ৩টা বোর্ডের মধ্যে এখানে এই কোশ্চেনটা আসছিল, এবং নট মানে এমসিকিউ না, রিটেন কোয়েশ্চেন ভাই, বুঝছো। তো যাই হোক, তারপরে ইলেকট্রনের বিভিন্ন গতি ও রাশি নির্ণয়, এই যে আমাদের ধরো হচ্ছে শক্তি নির্ণয়, তারপরে আমাদের ব্যাসার্ধ নির্ণয়, তারপরে হচ্ছে আমাদের যে বেগ নির্ণয়, এটা হচ্ছে বোর্ড কোশ্চেনটা যদি একটু কঠিন করার চিন্তা করে, পেঁচানো করার চিন্তা করে, তাহলে এগুলা রিলেটেড কোশ্চেন দেয়, বাট সাধারণত এখান থেকে প্রশ্ন হয় না। ওকে, দ্রাব্যতা জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি তোমাকে বলবো এটা তোমার জন্য বোর্ডের ক্ষেত্রে এমসিকিউ পার্টের ভিতরে বেশি আসে। আয়ন শনাক্তকরণ, ভিভিআইপি যাকে বলে ভাই, সিক্ত পরীক্ষা এবং শিখা পরীক্ষা দুইটাই তোমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, বোথ অ্যাডমিশন টেস্ট এবং তোমার পরবর্তীতে যে বোর্ড অ্যাডমিশন টেস্ট এবং তোমার এইচএসসি পরীক্ষা দুইটাই। এখন এই আয়ন শনাক্তকরণ যখন আমরা পড়ালাম এই অংশের ভিতরে, তখন আমরা আসলে কি করছি, বা দ্রাব্যতার পড়ানোর সময় তোমাকে প্রথমত দ্রাব্যতার সূত্র, দ্রাব্যতার কনসেপ্ট এটা বুঝতে হবে। তারপরে তুমি চলে যাবা হচ্ছে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, তাদের সম্পর্ক, সমআয়ন প্রভাব, আপ টু সমআয়ন প্রভাব। আমরা আমাদের মানে আমি নিজে এই ক্লাসটা করছি, এবং এটা তোমাদের প্রবাবলি এই যে যেই
ভিডিওটা আছে, এই ভিডিওর ভিতরে দেখবা একটা ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে, ওই কোর্সের লিংক, ওই কোর্স লিংকের ভিতরে তুমি দেখতে পাবা যে এটা আসলে ডেমো ক্লাস আকারে দেওয়া আছে। দেখো আমি যা যা বললাম তা তা তোমাকে এই একই সিকোয়েন্স মেনটেন করে পড়ানো কমপ্লিট করা হয়েছে কিনা, আমার কথা এবং কাজের ভিতরে তুমি মিলটা ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সের ওই ভিডিওটা পেয়ে যাবা। তুমি এই টোটাল আমার যে এই ভিডিওটা কমপ্লিট করার পর আমি রিকোয়েস্ট করবো তোমাকে যে তুমি প্লিজ এই ডেমো ক্লাসটা কমপ্লিট করো। তারপরে তুমি দেখো যে ইয়েস আসলে এইটাকে কম্প্যাক্ট বলা হয় কিনা, বা এর থেকে আসলে আরো বেশি কম করানো পসিবল কিনা। আমাদের কাছে মনে হয়নি যে তোমার 25 ব্যাচের জন্য এর থেকে আরো বেশি কম করা পসিবল। সো 3টা পার্টের মধ্যে একটা ক্লাসকে কমপ্লিট করানো হয়েছে, এবং যা যা কিছু দরকার তোমার এইচএসসি স্ট্যান্ডার্ডে সব একেবারে যতটা পারা গেছে বলে বুঝিয়ে বেসিক থেকে শুরু করে তোমাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। সো যাই হোক, আশা করি বুঝা গেছে এই গুণগত রসায়নের কাহিনীটা। এরপরে যদি আসো আর একটা হাতির মতন চ্যাপ্টার, এটাও আমি নিছি, বাট এটা তোমাদেরকে ডেমো হিসাবে দেওয়া হবে না, এটা তোমাকে পে করেই আসলে করতে হবে। যাই হোক, আইরনি। যাকে এবার আসো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের কি আপ টু অ্যাডমিশন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বাট এই চ্যাপ্টারের কি সবই গুরুত্বপূর্ণ? কথাটা হচ্ছে যে না, আমাকে যদি বলা হয় যে এই চ্যাপ্টার থেকে ভাইয়া বলেন যে আমি একটা মাত্র টপিক পড়বো, একটা মাত্র, তাহলে আমি তোমাকে বলবো যেটা এটা হয় শঙ্করায়ন, না হয় হচ্ছে ফাজানের নীতি। একটু হচ্ছে যে মানে কি বলবো যে ডান্স করতে পারে এই জায়গাটা, কখনো এ ভারী হয়, কখনো এ ভারী হয়, এ ভারী এ ভারী এরকম হইতে পারে, বুঝছো? হয় শঙ্করায়ন আর না হলে হচ্ছে ফাজানের নীতি এরকম। তারপরে যদি বলো যে ভাইয়া তাহলে আরেকটা বাড়ায় দেন, আরেকটা টপিক বাড়ায় দেন, তাহলে বলবো হচ্ছে ডি অরবিটাল মৌলের যে বৈশিষ্ট্যগুলা, 5টা বৈশিষ্ট্য আছে না, প্রভাবক হিসেবে কাজ করতে পারে, সে হচ্ছে যে জটিল যৌগ গঠন করতে পারে, সে আমাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, তারপরে হলো যে রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, তারপরে আরো যে যতগুলা আছে ডি অরবিটাল মৌলের যে 4টা মানে বাকি 5টা আসলে, ঠিক আছে? সো কি কি ছিল তার ভিতরে, ম্যাগনেটিক ধর্ম ছিল, এই তো এই কয়টাই ছিল। সো এই কয়টা এটার পরে আমি যোগ করে দিব। তারপরে যদি বলো যে ভাই তারপরে তাহলে কোনটাকে যোগ করবেন, তারপরে আর একটা লাস্ট থিং যোগ করবো ভাই, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম 4টা। কি কি? আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই 4টা পর্যায়বৃত্ত ধর্ম মাস্ট পড়ে যাবা। অনেক সময় হচ্ছে দ্রাব্যতা না ওই আমাদের অনেক সময় দেখা যায় যে গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, ঘাত সহতা, তাপ সহতা এগুলাও রিলেটেড চলে আসে জিনিসপত্র, বাট যে 4টা টপিকের কথা বললাম এটা হচ্ছে মাস্ট একবারে ফর যে আইন এবং এদের ব্যতিক্রম সমূহ। এমসিকিউ সিকিউ তোমার এই টোটাল চ্যাপ্টার কিন্তু প্যাক হওয়ার জন্য এটা যথেষ্ট। ওকে, তারপরে যদি বলো 5 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার টপিক, তাহলে বলবো হাইড্রোজেন বন্ধন। ক্লিয়ার? এই যে দেখো আমি বেশ কিছু কথাবার্তা বলে ফেললাম না, এই 5টা টপিকে হচ্ছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে চলো প্রথমে আমরা যেটার কথা বলবো সেটা কি বলতো, এই যে শঙ্করায়ন আপ টু ভেসপাত তত্ত্ব। এখানে ভেসপাত তত্ত্বের ভিতরে শঙ্করায়নের ভিতরে আমাদেরকে কি কি পড়তে হবে? বন্ধন কোণ তার আকৃতি মাস্ট। তারপরে চলে যাবে হচ্ছে আমার পোলারায়ন পোলারিটি মাস্ট। এই যে এই দুটা চ্যাপ্টারের ভিতরেই কিন্তু নাড়াবড়া করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাব হচ্ছে ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌলের জটিল যৌগের সংকরণ, তাদের নামকরণ, ডি ব্লক মৌল, বুঝছো? সেটা সিকোয়েন্সটা এরকম ভাবে সিকোয়েন্সে আসবে। তারপরে যদি আমাকে বলতে বলে, তাহলে আমি তোমাকে বলছিলাম যে তারপরে চলে যাব আমি পর্যায়বৃত্ত ধর্ম, পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব অধাতব ধর্ম, গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক এতটা বেশি জরুরি না, বাট পারমাণবিক ধর্ম, এই 4টা টপিক এখান থেকে মাস্ট ফর জাইন। তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এর পরের অংশটা। ক্লিয়ার? এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই যে দেখি না আমরা প্রথমে ফার্স্ট অ্যাপ্রোচে, ও মাই গড হাতির সমান চ্যাপ্টার, ও মাই গড, হ্যাঁ আসলে হাতির সমানই চ্যাপ্টার। এই যে এখানে যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, মৌলের মানে এই যে পর্যায় সারণীর অবস্থান নির্ণয়, হ্যান ত্যান এই যাবতীয় কিছু, তারপরে তাদের মানে ডিরেক্ট ধরো এখন তোমাকে বলে দিল লেড মৌলটা পর্যায় সারণীর কোন গ্রুপের কোন ইয়াতে অবস্থিত। তুমি জানো যে লেড পিবি হচ্ছে 82, তুমি জানো একটা পি ব্লক মৌলের কিভাবে অবস্থান নির্ণয় করতে হয়, কিন্তু তোমাকে এটাকে এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস দিয়ে এখন ইলেকট্রন বিন্যাস করে করবা, হিউজ দেরি হয়ে যাবে না তোমার জন্য? প্লাস আদৌ তুমি মিলাইতে পারবা কিনা কিন্তু শিওর নাই, লিটারেলি আমি মজা করতেছি না, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে কমপ্লিট করতে হয়? আমরা যে এস ব্লক আর পি ব্লক মৌলগুলাকে ছন্দ দিয়ে দিয়ে মনে রাখায়, যদিও জিনিসটা একটু লেস ক্লাসিক্যাল, বাট যাই হোক স্টিল আমাদেরকে জিনিসটা মনে রাখতে হয়। কেন? কারণ এস ব্লক আর পি ব্লক মৌলগুলোকে প্রতিনিধিত্বকারী মৌল বা প্রতিরূপী মৌল বলা যায়। ওটার একটা মৌল তার গ্রুপের প্রত্যেকটা মৌলকে আসলে রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? সো একটার বৈশিষ্ট্য পারলে বাকিগুলোর বৈশিষ্ট্য পারবো। যেমন লেড, এটা হচ্ছে কি কার্বন গ্রুপের মৌল, মানে কার্বনের যেটা গ্রুপ, ওটা আমরা মনে রাখতাম এই নেমোনিক্স দিয়ে, কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে, স্যান্ডেল মানে টিন, তারপরে হচ্ছে পাবে মানে লেড, এরকম। তো কার্বন কি 14 নম্বর গ্রুপের, আর লেড তাহলে আমাদের কি হচ্ছে, কার্বন হচ্ছে আমাদের 2 নম্বর পর্যায়ের, তাহলে 2 নম্বর পর্যায়ের পরে হচ্ছে কি দেখো, কার্বন, সিলিকন, গেঞ্জি, জার্মেনিয়াম, তারপরে হচ্ছে লেড, তারপরে হচ্ছে টিন, তারপরে হচ্ছে লেড, মানে এটা হচ্ছে 5 পাচ্ছি আমি, তার মানে একটা ছিল উপরে তো ছিল না কিছুই, তার মানে 6। তার মানে এটা যদি আমি বলি যে এটার হচ্ছে ভাই পর্যায় 6, তুমি মিলাই দেখো, পর্যায় হচ্ছে ভাই 6 আর গ্রুপ হবে হচ্ছে 14। এরা আমরা ডিরেক্ট এরকম ভাবে চলে যেতে পারি। সে মৌলগুলো সম্পর্কে তো তোমার জানা লাগবে, আমি যে তোমাকে 4টা বা 5টা টপিকের কথা বলতেছি, এগুলা যে সাবসিকুয়েন্ট টপিকগুলো না পড়ে তুমি খুব ভালো মতন পারবে এমন কিন্তু না, বাট ইম্পর্টেন্সের দিক থেকে চিন্তা করতে গেলে এগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে।
কথা ক্লিয়ার? তাহলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আসলে টোটালটাই বলা যেতে পারে যে টোটালটাই তোমার প্যাকেজ আকারে চলে আসলো। ওকে, এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে মৌলের অক্সাইড, 9 ধরনের অক্সাইড আমি পড়ালাম, এবং সব থেকে আশ্চর্য হয়েছি যে জিনিসটা, এই অক্সাইড থেকে এমন একটা কোয়েশ্চেন করা হয়েছিল, এটা আগের বছর না তার আগের বছর ভাই, কারণ এই বছরে তো পরীক্ষাই হইলো না, তো যাই হোক আগের বছরে মানে তার আগের বছরে যে কোয়েশ্চেনটা করা হয়েছে, এটা মিশ্র অক্সাইড, মিশ্র অ্যানহাইড্রাইড, অক্সাইড তো যাই হোক, মিশ্র অ্যানহাইড্রাইড ভাই, হ্যাঁ, এই যে NO2 এরকম এই একটা কোয়েশ্চেন, এটা কইরো দেখো, আমি এটা ডিটেলসে ক্লাসেও পড়াইছি, এটা এই ক্লাস এবং প্রথম 2টা ক্লাস তো আমি নিয়েছিলাম, তো আমার খুব ভালো মতন মনে আছে, সেজন্য এত কথা বলতে পারা যাচ্ছে আসলে। হ্যাঁ, এরপরে আসো আকরিক গুরুত্বপূর্ণ যৌগগুলো অ্যাডমিশন টাইমের জন্য একটু গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে এখানে তোমার জন্য এটা জরুরি না। আর আগে একটা অংশ ছিল, আগে কিন্তু তুমি যদি ওই যে বুয়েট কোয়েশ্চেন বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলোকে খুলে দেখো, তাহলে দেখতে পাবা যে আকরিকের নাম, যৌগের নাম দিয়ে রাখছে, তারপরে তার কখনো তো যৌগের ডিরেক্ট নাম, কখনো তো যৌগের ডিরেক্ট নামের সাথে আবার কখনো দেওয়া আছে হচ্ছে ই নাম, কি বলে তার বাণিজ্যিক নাম, এরকম ভাবে দিয়ে ওই যৌগটার মানে সংকেত লিখতে বলতেছে। এটা আগের সিলেবাসে ছিল আর কি, আমাদের নাই। সো যাই হোক, আশা করি বুঝা গেছে। চলো এবার পরের চ্যাপ্টারে যাই, রাসায়নিক পরিবর্তন। ফার্স্ট আমার ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার বলতে পারো। হ্যাঁ, তো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার হওয়ার জন্য ম্যাথের ভিতরে গুরুত্ব দিতে হবে, বাট সিকিউ এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কি, যদি বলো যে একটা টপিক বলেন ভাইয়া, চোখ বন্ধ করে বাফার দ্রবণ, চোখ বন্ধ করে বাফার দ্রবণ বলা যেত ভাইয়া, তারপরের একটা টপিক বলেন, তাহলে বাফার দ্রবণের সাথে চলে আসবে হচ্ছে লাসাতেলের নীতি, ভ্যান টপের সমীকরণ, মানে লাসাতেলের নীতি ভাইয়া। তারপরের ইম্পর্টেন্ট টপিক বলেন, তারপরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সবথেকে বেশি ম্যাথমেটিক্যাল টপিক, সাম্যাঙ্ক এবং কেপিকেসি ধ্রুবক, সাম্যাঙ্ক এবং কেপিকেসি ধ্রুবক। এখানে একটা জিনিস বলি, কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়া, গ্রিন কেমিস্ট্রি বিক্রিয়ার হার ধ্রুবক সংক্রান্ত যে সমস্যা, এটা কিন্তু শর্ট সিলেবাসের ভিতরে নাই, বাট অ্যাডমিশন টেস্টে দেখা যাবে যে তোমাদেরকে ঠিকই পড়তে হচ্ছে, কারণ এবছরও আমরা লক্ষ্য করতেছি অ্যাডমিশন টেস্টে যা বলতেছে শর্ট সিলেবাস থেকে তাই আসতেছে হুবহু, এমন না। এখন কেমিস্ট্রিতে ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু, যেমন দ্বিতীয় চ্যাপ্টারে, তারপরে হচ্ছে এই যে ধরো 4 নাম্বার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কিছু কিছু অংশ, সামনের অংশ পিছের অংশ বাদ দেওয়া আছে। হ্যাঁ, চ্যাপ্টার তো দিয়ে রাখছে ঠিকই, সামনের অংশ পিছের অংশ বাদ দিয়ে রাখছে, বাট ওই সামনের পিছের অংশ থেকে কোশ্চেন ঠিকই অ্যাপ্লাই করতেছে। সো কি লাভ হইলো আমার বাদ দিয়ে আসলে? তো অ্যাডমিশন টাইমে যে পড়তে হবে, আমরা আসলে এই টাইমের ভিতরে খুব বেশি যে পড়াইছি এরকম না, বাট স্টিল টাচ করে যাওয়া হয়েছে, কোনো কিছু বাদ দিয়ে যাওয়া হয়নি। এই যে বারবার কথাটা বলতেছি না, যে আমাদের যে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের ভিতরে যে আমরা ক্লাসগুলো নিছি, কোর্স কন্টেন্টটা আমি নিজে সাজাইছি, সেজন্যই আমি বলতেছি নিজের উপর মানে সম্পূর্ণ আত্মবিশ্বাস রেখে, এবং ওই বিশ্বাসটা তুমি আমার উপরেও করতে পারো। তোমার যদি কম্প্যাক্ট মানে রিভিশনের করার প্রয়োজন হয়, ওই যে বললাম গুণগত রসায়নের ডেমো ক্লাস আছে, তুমি দেখো, এবং মানে দেখে পছন্দ হয়ে তুমি ইজিলি হচ্ছে সেটার ভিতরে এনরোল করে ফেলতে পারো। দেখো, দেখলেই তুমি বুঝতে পারবা জিনিসটা আসলে কম্প্যাক্ট করে কমপ্লিট করা আছে কিনা। ওকে, এরপরে যদি আসো কর্মমুখী রসায়ন থেকে যদি বলি, তাহলে খাদ্য সংরক্ষক মানে প্রিজারভেটিভ এবং ভিনেগার, অ্যাজ ইউজুয়াল ওই যে আমাদের চিটাগুড় থেকে ভিনেগার, আখের রস থেকে ভিনেগার, স্টার্চ আলু থেকে ভিনেগার, যে 3টা প্রসেস, এটা বুয়েটেও আসছে একবার, তোমার ভিতরেও আসবে। ওই যে সুক্রোজ থেকে ইনভার্টেজ এনজাইম দিয়ে ধরো গ্লুকোজ ফ্রুক্টোজ, তারপরে গ্লুকোজ বা ফ্রুক্টোজ থেকে জাইমেজ এনজাইম দিয়ে অ্যালকোহল থেকে মাইক্রোডার্মা অ্যাসিড বা অ্যাসিডোব্যাক্টার দিয়ে অ্যাসিড, ওটারই পাস্তরীকরণ করার পরে হয়ে যায় হচ্ছে আমাদের ভিনেগার 6 থেকে 10% জলীয় দ্রবণ। এই তো বুঝছোই তো, আমি তো বলে দিলাম। ওকে, এখন আমার এখানে কি জিনিসপত্র শেষ? ফার্স্ট পেপারটা কাইন্ড অফ শেষ। আমি 4 নাম্বার চ্যাপ্টারের যে কথাগুলো একটু বলবো, সেটা হচ্ছে অম্লক হার বিয়োজনের ধ্রুবক সংক্রান্ত যে সমস্যা, পানির আয়নিক গুণফল রিলেটেড যে জিনিসগুলা, এগুলা কিন্তু লেস ইম্পর্টেন্ট হলেও মাঝে মধ্যে আসে, বাট স্টিল লেস ইম্পর্টেন্ট। আমি এটাকে ওই আমি তো বলতেছি যে আমরা তো বলেই দিচ্ছি তোমাকে যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। সব চ্যাপ্টার সব টপিক আনতে গেলে তো আমার 12-14 ঘন্টার ক্লাস যাবেই ভাই, যাবেই। তো আমরা তো অতটা চাচ্ছি না আসলে, ইচ্ছা করি, আমি তো বলেই দিচ্ছি জিনিসটাকে, ঠিক আছে? ওকে, সো চলো এবার তাহলে আমরা দ্বিতীয় পত্রের ভিতরে ঢুকি। সেকেন্ড পেপারের মধ্যে যে জায়গাগুলোর ভিতরে যাব প্রথমে, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে আমরা, তুমি যদি আমাকে বলো যে ভাই পরিবেশ রসায়ন থেকে বলেন যে আসলে কোন টপিক পড়তেই হবে মাস্ট, তাহলে আমি প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হলো আমার চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই সূত্রগুলোর চাইতে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের যে অংশটা, সেটা তোমার সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের অংশ এই চার্লস বয়েলের সূত্রের চাইতেও। হ্যাঁ, গ ভাগ হতে আর গ ভাগ হতে আরেকটা, মানে ওইখানে হচ্ছে যে ওই যে কাইন্ড অফ বললো যে যায় আসে অবস্থাটা হয়, বুঝছো? যে একটা আসে চলে আসে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের অংশ থেকে, আরেকটা আসে তোমার এই পড়াশোনা করা যে সূত্রগুলো আছে না, চার্লস বয়েলসের থেকেও গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এখানে আদর্শ গ্যাসের সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপনের সূত্র, এই অংশগুলা, ঠিক আছে? তো আমি তোমাকে যেটা বলতেছি, ডাল্টনের আংশিক চাপের সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপনের সূত্র, এই দুইটা রিলেটেড জিনিসপত্রটা বেশি ইম্পর্টেন্ট তোমার এইচএসসি পরীক্ষার জন্য, এবং গ্যাসের গতিতত্ত্ব এবং আদর্শ গ্যাস বাস্তব গ্যাস সংক্রান্ত সমস্যা, এই দুইটা টপিক হচ্ছে ওই যে ওরকম বললাম যে যায় আসে এরকম। এখন অম্লক্ষারের মতবাদ আছে 3টা, এটা তোমার এমসিকিউ এর জন্য মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথমে যে অংশগুলো আছে সেই অংশগুলো মানে আদর্শ, এই যে বয়েল, চার্লস, গ্যালুসাক, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যাসের সমন্বয় সূত্র, তারপরে হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র, এই অংশগুলো এইচএসসি তে আসবে না এমন না, আসবে, এটাও গুরুত্বপূর্ণ আমাদের। এখানে গতিশক্তির সূত্র আছে, তারপরে হচ্ছে ভাইয়া তোমার ওই যে সিআরএমএস ভেলোসিটি, বর্গমূল, গড়, বর্গবেগ, এটার পরিমাণটা আছে, এই অংশগুলো জরুরি আমাদের জন্য, ঠিক আছে?
ওকে, তো এটুকু টোটালটা কমপ্লিট করবো, তারপরে সমন্বয় সূত্র, আদর্শ গ্যাসের সংক্রান্ত সূত্র, গ্যাসের ঘনত্ব সংক্রান্ত সমস্যা, সবকিছুই এই অংশগুলো কিন্তু এইচএসসির এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ পার্টটার জন্য। বুঝা গেছে? আচ্ছা, আর আমাদের সবশেষ একেবারে মানে এই চ্যাপ্টারের লাস্ট যেটা পার্ট, এই পার্টগুলো থেকেও মাঝে মধ্যে যেমন ক্ষরতা বা হার্ডনেস, এই পার্টটা নিশ্চয়ই তোমরা জানো বা মনে আছে, এটা রিলেটেড কতবার যে নাম্বারে কোশ্চিন আসছে রে ভাই, অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা, কোনটাকে কিভাবে দূরকরণ করা যায়, কি করা যেতে পারে, এমসিকিউ প্লাস হচ্ছে নাম্বার কোশ্চিন। বুঝছো? এই রিলেটেড জায়গার জন্য এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোনটা? এই অংশটা, বিওডি, সিওডি, পানির বিশুদ্ধতার যে মানদণ্ড, ডিজলভ অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টিডিএসটা কই গেল, দেখেন এখানে, যাই হোক টিডিএস। তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস নয় কোনটি, কোনটি নয়, কার্বন ডাইঅক্সাইড দায়ী নয়, কার্বন মনোক্সাইড এটা দায়ী নয়। এখন তুমি চিন্তা করতে পারো ভাই কার্বন ডাইঅক্সাইড কিছু কিছু জায়গাতে দায়ী আছে, আমিও তোমার সাথে একমত, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড কিছু কিছু জায়গাতে দায়ী আছে, কিন্তু এ থেকে আসলে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে যে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটা এতটা মৃদু হয় যেটা আমার অ্যাসিড বৃষ্টির জন্য আসলে সেরকম ভাবে ইম্প্যাক্টফুল না, আসলে না। হ্যাঁ, এবং আমি যদি তোমাকে একটু বেশি বাড়ায় বলি তাহলে সেটা হচ্ছে যেহেতু হাজারি স্যারের বইয়ের ভিতরে এটাকে দায়ী দেওয়া হয় নাই, তাই না, শেষ। এরা হচ্ছে আরেকটা লজিক বা আরেকটা যুক্তি। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, জৈব রসায়ন। ভাই জৈব রসায়ন, ভাই কি করবো ভাই। আচ্ছা, কথা হচ্ছে এখানে 14টা মতন টপিক দেওয়া আছে, আবার শেষের টপিকের নাম কি দেওয়া আছে দেখছো, একটু একটু চালাকি করে টপিকের নাম বিবিধ দেওয়া আছে, যেন এই সাজেশন থেকে কমন পড়তে বাধ্য হয়, যেটাই কমন আসবে না ওটাই এখানে ঢুকাই দিব যে বিবিধ, বিবিধ থেকে আসছে ভাই, কমন আসে না মানে এই তো যাক মজা করতেছি, ওরকম না, যাক একটু মজা করলাম আসলে। আমি তোমাকে বলি একটা কথা, আমি যখন জৈব রসায়ন পড়ছিলাম তো তোমার মতো আমার অবস্থা খুবই ভালো ছিল এরকম মোটেও বলবো না, আমি আমি বরঞ্চ বলবো আমার থেকে তোমার অবস্থা বেশ ভালো আছে। আমার সিচুয়েশনটা কেমন হয়েছিল ভাইয়া, জৈব রসায়নের ভিতরে আমি বলি, স্যার আমাদেরকে বলেই দিয়েছিলেন জৈব রসায়ন শুরু করতেছি, সময় লাগবে হচ্ছে 2 মাস। স্যার বলছিলেন, কলেজের না ভাইয়া, যে এখানে প্রাইভেট পড়তাম আর কি, সেখানে বলে দিয়েছিলেন 2 মাস লাগবে সময়। 2 মাস মানে কতদিন, পাক্কা হচ্ছে আমাদের 12 দিন না 14 দিন করে পড়াইতেন, তো পাক্কা হচ্ছে 28 দিন সময় লাগবে। 28 দিন সেপারেটলি খালি জৈব রসায়ন পড়াবেন স্যার? জি স্যার। তো 28 দিন সেপারেটলি জৈব রসায়ন পড়ানোর প্রথম 3টা ক্লাসে আমি করতে পারি নাই, 3টা ক্লাস ভাই, বাসায় ছিলাম, ঘুমিয়েছিলাম আসলে, এগুলো আমার ক্যামেরাম্যান করছে, এরকম একটা অবস্থা, বুঝছো? সো যাই হোক 3টা ক্লাস আমি করতে পারি নাই প্রথম, কারণ প্রথম 3টা ক্লাস না করতে যা পারার পরে পরের ক্লাসগুলো আমার মানে মাথার উপর দিয়ে যাচ্ছে এমন বলবো না, ধরো আমি গ্রাউন্ডে আছি বা আমি পাতালে আছি আর ওগুলো আকাশ দিয়ে যাচ্ছে, এরকম মাথার উপর দিয়ে গেলে তাও তো বোধহয় হাত দিয়ে ধরে ফেলা যায়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। এখন যারা কেউ রসায়নটা মানে জৈব রসায়নটা এরকম ভাবে খুলোওনি বা দেখোনি, তাদের জন্য কথাটা এরকম ভাবেই প্রচলিত, আসলে তোমাদেরও বোধহয় ওরকম ভাবে উপর দিয়ে যাচ্ছে, বাট বিলিভ মি এটাকে এতটা বেশি প্রায়োরিটি দিস না। প্রথম কথা হচ্ছে এটা, যে তুমি প্রথমে তোমার উপরে একটা বিশ্বাস করো যে কি এমন আছে যে মানুষজন এত এত ভয় করে, কেউই পারে না, কিছুই পারে না বলে বলে, মানে কি এমন, মানে তুমি আমি কি আসলে এতটাই বস্তা পচা মেধা নিয়ে এখানে আসছি, কলেজ পর্যন্ত আসছি, এইচএসসি এসএসসির গন্ডি পার করে আসছি, তোমার উত্তরটা একেবারে ডিরেক্ট না চলে আসবে না, না আসা উচিত, কিন্তু না আসা উচিত। ভার্সিটি লাইফে এসব পড়াশোনা নিয়ে আইরনি করো, কোনো সমস্যা নাই, যে ভার্সিটি লাইফে নিয়ে এসে বলবা যে আসলে এই ব্রেন নিয়ে ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা হয়নি, হ্যান তেন, এগুলা মিম টিম আমরাও শেয়ার করি, ঠিক আছে, এগুলা চলে, পরীক্ষার আগের রাতে পড়া ছাড়া অন্য সময় পড়বা না, হ্যান তেন, এগুলা ঠিক আছে, বাট কলেজ লাইফে এই কাজটা করো না। এই সময়টাতে এসে একেবারে টোটাল একটা গাট ফিলিং নিয়ে আসো যে মানে যাই হোক আমরা দিব না, অসভ্য শব্দ উচ্চারণ করবো না, এই জৈব রসায়নের ভিতরে কি আছে সেটাই আজকে খুঁজে বের করবো। এই জিনিসটা আমার হয়েছিল, এই যে পরবর্তী 5 ক্লাসের দিন মানে রীতিমতন একেবারে এত বাজে একটা ফিল হয়েছিল যে এতই কি আসলে কঠিন যে কিছুই পারতেছি না, কি পারি না আসলে দেখি তো। সো জৈব রসায়ন খোলা শুরু করলাম, প্রথমে আসলে একেবারে বাংলা পড়া, যে একেবারে ধরে ধরে লাইন পড়ার মতন করে শুরু করলাম। আমি ভাবলাম যে যদি দেখা যায় যে জৈব রসায়ন শেষ করতে গিয়ে যদি আমি দেখি যে আমার অন্য আর কিছুই পড়া হচ্ছে না, আমি তাও করবো, বাট এটাকে শেষ করবো। একেবারে ইগো পর্যায়ে চলে আসছে, এই একটা পর্যায়ে নিয়ে আসো জৈব রসায়নকে, তোমার জন্য এটা ইজি হয়ে যাবে, তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। এখন জৈব রসায়ন আমার জন্য কিছু না, আমি এখনো জৈব রসায়নের অনেক কিছু জানি না, অনেক কিছু পাই না, নতুন নতুন ভাবে শিখি, নতুন নতুন বিক্রিয়া শিখি। আমাদের যে ওই মাইতি তিওয়ারি রায়, হ্যাঁ, ছায়া প্রকাশনী, ইন্ডিয়ান প্রকাশনী, জৈব রসায়নের ফুল একটা বই আছে ভাই এরকম মোটা, যেটা আমাদের যে কোনো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বইয়ের থেকে বেশি মোটা হবে, হ্যাঁ। সো এরকম ওই বই পর্যন্ত আমি পড়ছি, ওই বই পর্যন্ত আমি গেছি, তাও আমি বিশ্বাস করি যে আমি জৈব রসায়নের অনেক কিছু জানি না বা অনেক কিছু পারি না। সো আমি নতুন নতুন ভাবে শিখি, যেটা পারি মানে যেটা পারি না সেটাকে শেখার চেষ্টা করি, ধরার চেষ্টা করি আবার, বাট অ্যাটলিস্ট এখানে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি তোমাকে ভালো মতন গুলায় খাওয়াতে পারবো বলে আমি বিশ্বাস করি। সো এই পুরো জৈব রসায়নের উপরে তোমার 4টা লেকচার হবে, যে লেকচারের ভিতরে একটা আমি আজকে যে ভিডিও রেকর্ড করতেছি না অলরেডি ডান, বাকি 3টা আমি রেকর্ড করবো, ব্যাপারটা এরকম। অলরেডি ফার্স্ট যে লেকচারের ভিতরে, ফার্স্ট লেকচারের মধ্যে থাকবে হচ্ছে এই সমানতা পর্যন্ত। ফার্স্ট অফ অল জৈব যৌগ, জৈব যৌগ কি
কি জৈব যৌগ, কেন বলা হয় জৈব যৌগ? সমগোত্রীয় শ্রেণী, সেটা কি, কেন বলবো সেটাকে? ফাংশনাল গ্রুপ কি, সেটা কি, কেন বলবো সেটাকে? তারপরে সেটার নামকরণ, নামকরণের উপরে যদি চিন্তা করা যায় তাহলেই 4-5টা 10টা 12টা ক্লাস দেওয়া যায়। বাট আমরা অতটা কিছু তো আমাদের দরকার নাই, যা দরকার তাই আমি পড়াবো, কথা হচ্ছে এইটা। এবং তুমি ওই বিশ্বাসটুকু আমার উপর রাখতে পারো যে এটুকু তোমার পড়লে তোমার জৈব রসায়নটুকু কমপ্লিট হবে, বিলিভ মি হবে। এই 4টা ক্লাস ঠিক মতন তুমি যদি কমপ্লিট করতে পারো, জৈব রসায়ন তোমার আপ টু অ্যাডমিশন পর্যন্ত ওখানে একটা তোমার আশা ভরসার জায়গা ক্লিয়ার হবে। তবে তোমাকে প্রমিস করতে হবে তুমি 4টা ক্লাস ঠিক মতন কমপ্লিট করছো, নোট করছো, নিজে প্র্যাকটিস করছো। নিজে প্র্যাকটিস মানে কি, আমাদের যে লেকচার স্লাইড থাকবে সেখান থেকে প্র্যাকটিস করবা, এবং তোমার কাছে যে মানে আমাদের এইচএসসি সাজেশন হোক অথবা অন্য যে কোনো অফলাইন কোচিং এর বই হোক, টেস্ট পেপার হোক, যাই হোক না কেন সেটাকে প্র্যাকটিস করবা, বাস শেষ। টেস্ট পেপার সলভিং ক্লাসটা করবা, শেষ, আর কিছু লাগবে না। ওকে, সো চলে আসো। এরপরে যদি বন্ধন বিভাজন বিকারক বৈশিষ্ট্যপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ এখানকার, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, মানে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী থেকে 4টা জিনিস পড়তে হয়। তার ভৌত ধর্ম, তার রাসায়নিক ধর্ম, তার সাধারণ বিক্রিয়া, এবং সে যেই সকল সাধারণ বিক্রিয়া দেয়, মানে তার সাধারণ বিক্রিয়া মানে তার সাধারণ প্রস্তুতি, মানে তার সাধারণ প্রস্তুতি এবং তার সাধারণ বিক্রিয়া, মানে যে সকল বিক্রিয়া সে দেয় সেটা তার সাধারণ বিক্রিয়া, আর তার সাধারণ প্রস্তুতি মানে যে সকল বিক্রিয়ার মাধ্যমে সেটাকে প্রস্তুত করা যায় সেটা। ওকে, আচ্ছা, এখন এই যে সমানতার পরে যে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, ইনক্লুডিং অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তারপরে হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে আমাদের বেঞ্জিন এবং তার জাতক সমূহ নিয়ে। তারপরে আমরা চলে যাব হচ্ছে অ্যারাইল মানে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল ইথার এই জায়গাতে, তারপরে কার্বনিল যৌগ, তারপরে হচ্ছে অ্যাসিড, তারপরে অ্যামিন, তারপরে ইথার প্রয়োজন হলে সেটা, আর না হলে আর দরকার নাই। তারপরে চলে যাব হচ্ছে যে ডায়োজোনিয়াম লবণ টবণ, মানে জিনিসপত্র অনেকটা কাইন্ড অফ শেষ। এই অংশটুকু করতে পারলেই কিন্তু শেষ। তারপরে কিছু জিনিসপত্র আসবে বিবিধর ভিতরে। এখন প্রত্যেকটা জায়গার ভিতরেই দেখবা কিছু নামধারী বিক্রিয়া আছে, এটা হচ্ছে একেবারে ফরজে আইন। যাদের কাছে আমার এই কথা শোনার পরেও মনে হইতেছে যে না ভাই আমি আসলে এখনো কি হইতে পারি নাই, মানে খুব বেশি ফিল করতেছি না যে আমি পারবো বোধহয়, তো তাদের জন্য বলবো যে নামধারী বিক্রিয়া এবং শনাক্তকরণ বিক্রিয়া যেগুলো আছে সেগুলোকে অন্তত করে ফেল ভাই। বলা যায় না, তুই তুই মানে জায়গা ফাঁকা রাখিস না, আসলে কখনো এটাকে নাল রাখিস না যে না ভাই আমি কিচ্ছু পারি না। না, শনাক্তকরণ বিক্রিয়া, যাদের যাদের শনাক্তকরণ বিক্রিয়া যেই সকল বিক্রিয়া আছে ঠাড়া মুখস্থ প্রয়োজন হলে, অ্যাটলিস্ট একেবারে ফরজে আইন। ওকে, সো এটা একটা ট্রিকি জিনিস আসলে। নামধারী বিক্রিয়া বললে যতগুলো বিক্রিয়া আছে সবগুলোরই কোনো না কোনো নাম আছে, তাহলে নামধারী বিক্রিয়া তো সবগুলো বিক্রিয়া, মজা করতেছি, যাই হোক, মানে ভয় পেও না। ওকে, বিলিভ মি, 4টা ক্লাস করো, আর কিছু বলবো না। 4টা ক্লাস করো, ওই 4টা ক্লাস করো, ওই 4টা ক্লাস করো, জৈব রসায়ন নিয়ে ইনশাল্লাহ তোমার ওই আপ টু অ্যাডমিশন পর্যন্ত ভালো একটা কি পাবা, তুমি নিজের ভিতরেই গুজবাম পাবা, কমপ্লিট করতে পারবা। জৈব রসায়ন আর কিছু বলবো না। পরিমাণগত রসায়নে আসো, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আরেকটা, এবং এটাও একটা তড়িৎ রসায়ন ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আরেকটা। সো পরিমাণগত রসায়নে মোল, তার ধারণা, রাসায়নিক গণনা, ঘনমাত্রা খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলা রিলেটেড জিনিসপাতি আসেই, তবে এর থেকেও বেশি আসে সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এখানে হচ্ছে সমতাকরণ, এবং ওখান থেকে জারণ বিজারণের মাধ্যমে লোহার বিশুদ্ধতা কতটুকু পরিমাণে লাগতেছে, মানে মোল সংখ্যা থেকে যাবতীয় তার যে সকল ট্রান্সফরমেশন গুলো তুমি নিয়ে যেতে পারবা তার সবকিছু এখানে। ওকে, আর অ্যাসিড ক্ষার টাইট্রেশন এটা খুব বেসিক জিনিস, এটা খুব ইজি জিনিস, এটা মোটামুটি ভাবে পারা যায়। আয়োডোমিতি আয়োডিমিতি এই দুইটা জিনিস আমাদের সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত, আবার অন্তর্ভুক্ত না। সো এটা সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট রাখলেই হয়েছে, আর কিছু লাগবে না। এরপরে চলো আমি কথা বলবো তড়িৎ রসায়ন নিয়ে, আমাদের ভেরি লাস্ট যে থিং বা লাস্ট যে জায়গাটা। সো তড়িৎ রসায়ন থেকে যদি বলো যে ভাই চোখ বন্ধ করে একটার কথা বলেন, তাহলে আমি বলবো হচ্ছে নার্স সমীকরণ এবং ব্যাটারির ইএমএফ নির্ণয়, এই দুইটাও যাই এরকম একটা অবস্থা। নার্স সমীকরণ এবং ব্যাটারি হচ্ছে কোষ বিভব বা ইএমএফ নির্ণয়। ওকে, আর ফ্যারাডের যে সূত্র সেটা হচ্ছে প্রথম সূত্র প্লাস হচ্ছে দ্বিতীয় সূত্র, এই দুইটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ এর জন্য। ভাই সিকিউ পার্টটার ভিতরে এটা একটু কম আসে, বাট স্টিল আমাদের গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমাদের কোষ সংকেত লিখতে পারা, কোষ সংকেত, এই যে তড়িৎ রাসায়নিক কোষের সংকেত যে লিখতে পারা, এটা অনেকটা জরুরি। এটা আমাদের সিকিউ এমসিকিউ বোধ দুই জায়গার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে 5 প্রকারের যে তড়িৎদ্বার, তারপরে তড়িৎ বিশ্লেষণের যে পরিবাহিতা, এটা আমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তা আবার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আমি বিশেষ করে বলে দিলাম, এই যে আমাদের তুল্য পরিবাহিতা, তারপরে হচ্ছে আমাদের মোলার পরিবাহিতা, আমাদের সাধারণ যে আপেক্ষিক পরিবাহিতা, এই তিনটাই। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার আউটলাইন আসলে কমপ্লিট। এখন এই প্রত্যেকটা যে কথাগুলো বলছি সবগুলোকে কম্প্যাক্ট আকারে ক্লাসটা তোমাকে কোথায় অ্যাড করে দেওয়া আছে বলো তো? এই যে আমাদের যে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম এইচএসসি 25-এর জন্য। আমি তোমাকে একটা ডেমো ক্লাস দেখার জন্য বললাম, স্টিল এখন আরেকবার রিকোয়েস্ট করতেছি তুমি একটা ডেমো ক্লাসটা দেখো, যেটা আমি নিছি ওই আমাদের গুণগত রসায়নের উপরে। দেখো, ইনশাল্লাহ তোমার পছন্দ হবে। এবং তুমি এরকমভাবেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অর্থাৎ তোমার যে 4টা গ্রুপ সাবজেক্ট আছে সেটাকে টোটাল এই 60 দিনের মধ্যে মানে একেবারে টোটাল কমপ্লিটলি কম্প্যাক্ট করে যদি রিভিশনটা কমপ্লিট করতে চাও, তাহলে আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের সাথে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।